চিফ ইলেকটোরাল অফিসার, তাহলে কতটা নিরপেক্ষহীনতায় কাজ করছেন আমাদের এই নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে বাকি আধিকারিকরা, সেটা আবার প্রমাণিত। আর এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও আমরা বলেছি। গাজলে যিনি অবজারভার ছিলেন সেটা আপনারা জানেন, যে মালদায় যিনি অবজারভার ছিলেন তিনি ওই জয়ন্তকান্ত, তিনি বিজেপির একজন মহিলা নেত্রীর তিনি স্বামী, তাদের কথা আমরা বারবার এখানে বলেছি। তাছাড়া ধীরাজ কুমার, তিনি গাজলের জেনারেল অবজারভার, সেখানে নিযুক্ত এই ব্যক্তি যখন মহারাষ্ট্রে স্বাস্থ্য কমিশনার ছিলেন তখন তার বিরুদ্ধে একটা অ্যাম্বুলেন্স টেন্ডার নিয়ে কেলেঙ্কারি, 8,000 কোটি টাকার কেলেঙ্কারি, তিনি অভিযুক্ত ছিলেন। এবং যদি দেখেন যে বনগাঁ দক্ষিণ, সেখানকার জেনারেল অবজারভার হচ্ছেন অজয় কাটসারিয়া, তিনি সাতবার কালেক্টর এবং কমিশনার সেখানে তদন্ত করেছিলেন, সেই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে কি না তিনি ব্যক্তিগত মালিকানা হস্তান্তর করেছেন। ভাবা যায়? এরা সব হচ্ছেন অবজারভার, জেনারেল অবজারভার, স্পেশাল অবজারভার। বালিগঞ্জের জেনারেল অবজারভার তিনি হলেন গন্ধন চন্দ্রুদু, তিনি অন্ধ্রপ্রদেশের ট্রাইব্যুনালে ওয়েলফেয়ার ডিরেক্টর থাকাকালীন তার নিজের বিরুদ্ধে ওঠা একটি সাংঘাতিক ব্যাপার, যৌতুক নির্যাতন। ভাবা যায়? যৌতুক নির্যাতন, তার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ এবং সেখানে তাকে নিযুক্ত করা হয়েছে বালিগঞ্জের জেনারেল অবজারভার হিসেবে। অন্যদিকে মধ্যমগ্রামের জেনারেল অবজারভার হচ্ছেন অরিন্দম ডাকুয়া, তিনি এর আগে উড়িষ্যার বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তার ব্যক্তিগত সচিব ছিলেন। তার মানে এই আধিকারিকের সঙ্গে তো সরাসরি ব্যক্তিগত সচিব সরাসরি যোগাযোগ আছে কার না ভারতীয় জনতা পার্টি। এই অফিসাররা এখানে অবজারভার, জেনারেল অবজারভার, স্পেশাল অবজারভার হিসেবে রয়েছেন, তার সাথে চিফ ইলেকটোরাল অফিসার তিনিও সঙ্গে রয়েছেন। এর দ্বারা কি প্রমাণ হয়? বারবার আমরা এই কথা বলেছি, আমরা বারবার এটা বলতে চাই যে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন অর্থাৎ যেটি জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কি দেখতে পাচ্ছেন না? তারা জানছেন না? তারা আমরা বারবার এই কথাগুলো বলছি, এই অভিযোগগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা বলতে চাই যে সত্বর এর পদক্ষেপ নেওয়া হোক। আমি এবার আমার সহকর্মী কুণাল ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আসলে নির্বাচন কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাসের মতো কাজ করছে। বিজেপি হারবে, বিজেপির সংগঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যেন নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নির্বাচন কমিশনের লোকজন। নন্দীগ্রামে যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, কালীচরণপুর গিয়েছেন, প্রথম কথা ওনাকে নন্দীগ্রামই যেতে হবে মুখ্য নির্বাচনী অফিসার, তারপর কালীচরণপুর, সেখানে তপন কুমার মহাপাত্র বিজেপির নেতা সঙ্গে সঙ্গে ঘুরছেন। ছবিটা আপনারা দেখুন, বিজেপির নেতা সঙ্গে সঙ্গে ঘুরছেন। কার সঙ্গে ঘুরছেন? যিনি নাকি নিরপেক্ষ নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচনী অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম, আর সেখানে ঘুরছেন কে না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর। শুধু এটাই নয়, এর আগে নন্দীগ্রামের তো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়, নন্দীগ্রাম 2-এর যিনি বিডিও সুরজিৎ রায় ক্ষেত্রে একই ধরনের অভিযোগ ইত্যাদি ইত্যাদি ছিল। ফলে এই নির্বাচন কমিশন ভোটারদের বাদ দিচ্ছেন, বৈধ ভোটারদের বাদ দিচ্ছেন, অন্য রাজ্যের ভোটারদের ভোটার লিস্টে কপি পেস্ট করে ঢোকাবার চেষ্টা করছেন এবং এখানকার সমস্ত নির্বাচনী প্রসেসটায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এবং বিজেপির সুপারিশ করা লোকদের ঢুকিয়ে নির্বাচনটা কারচুপি করার চেষ্টা করছেন, মুখোশ পরে আছেন। এর থেকে ভালো যে নির্বাচন কমিশনের লোকজন তারা নির্বাচনে নিজেরাই লড়তে পারতেন, বিজেপির মুখোশ পরে এসব করার কি দরকার? তো এসব করেও হবে না। 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মা মাটি মানুষের সরকার গড়তে চলেছেন। কিন্তু এই যে
একেবারে বাংলায় নির্বাচন কমিশন অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে নজিরবিহীন দলদাসপনা চালিয়ে যাচ্ছে, সেইটা আমরা মানুষের কাছে বারবার তুলে ধরছি। অন্য রাজ্যের মার্কা মারা অভিযুক্ত, মার্কা মারা বিজেপির লোক, সেইগুলোকে এখানে এনে এনে এখানে নির্বাচনকে এবং এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা তাদের সমস্ত তথ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেকগুলো কমপ্লেন করেছি। পানিহাটিতে আপনারা জানেন, আমরা জানিয়েছিলাম জনসমক্ষে, আমরা এক্সে পোস্ট করেছিলাম এবং যথাযথ আমাদের পার্টি কমপ্লেন করেছিল যে সেখানে নাকি সেক্টর অফিসার বিজেপির পতাকা মার্চে বসে বসে, বুঝুন, তাকে করেছে সেক্টর অফিসার, সরিয়ে দিয়েছে। কিন্তু এরকম তো গুচ্ছ গুচ্ছ হয়ে আছে। অন্য স্টেট থেকে যাদেরকে এনে এখানে পাঠাচ্ছে, ধীরাজ কুমার থেকে শুরু করে ওই গন্ধম চন্দ্রন্ডু থেকে শুরু করে পরপর যারা রয়েছেন, তো তারা তো সব অন্য রাজ্যের বিজেপির লোক এখানে প্রশাসনের মুখোশ পরিয়ে, নির্বাচন কমিশনের মুখোশ পরিয়ে বিজেপির কাজ করাতে পাঠাচ্ছে। তো ওদেরও একটা স্টার ক্যাম্পেনার লিস্ট হওয়া উচিত নির্বাচন কমিশনের। যে অফিসারগুলোকে পাঠাচ্ছে তাদেরও স্টার ক্যাম্পেনার ইসি, স্টার ক্যাম্পেনার ইসি। দলের তরফে যেগুলো আসছে সেগুলো আলাদা, কিন্তু ইসির আবার স্টার ক্যাম্পেনার, যে এরা যাবে, এদের বিভিন্ন পদে বসিয়ে দেবো আর এরা আমাদের ভোটের কাজ করবে। এদের নাম হবে স্টার ক্যাম্পেনার ইসি। অন্য রাজ্যে যারা বিজেপির দলদাস, একের পর এক কেলেঙ্কারিতে অভিযুক্ত, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন পদে বসিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা 4 তারিখ বিকেলে মানুষের রায় প্রকাশিত হলে দেখবেন যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ দিচ্ছে এবং 27 লক্ষ ট্রাইব্যুনালের জন্য অপেক্ষা করে নিচ্ছে। কি বলবেন, সব মিলে প্রায় 1 লক্ষ? দেখুন, আমরা এর আগে থেকে সব মিলিয়ে কত বললেন? 91 লক্ষ নাম বাদ, বাকি 27 লক্ষ রিজেক্টেড যারা ট্রাইব্যুনালে যাবেন। প্রায় তো 13 জেলাতেই এই হিসেব না, এখন পরিষ্কার কথা যেটা হচ্ছে, আমরা যেটা নির্দিষ্ট অঙ্ক যেটাই হোক, তথ্য পরিসংখ্যান যেটাই বলুক, বহু বৈধ ভোটার তারা কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় নেই। ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অনিশ্চয়তায় রাখা হচ্ছে, এখনো ঝুলিয়ে রাখা হচ্ছে। এদিকে নির্বাচনটা এসে পড়েছে, ফলে পরিকল্পিতভাবে বহু ভোটারকে বাদ রেখে নির্বাচনে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা না দিতেন, যদি নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করে প্রধান বিচারপতির, মহামান্য প্রধান বিচারপতির এজলাসে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং আমাদের অভিযোগগুলো সুপ্রিম কোর্টের মান্যতা যদি আদায় না করে আনতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এখনো পর্যন্ত যাদের ভোটাধিকার রাখা গিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের জন্য, এবং বাকি অংশের জন্য আমাদের যা যা পদ্ধতি আছে, মানুষের কাছে কোথায় অ্যাপিল করবেন, কিভাবে অ্যাপিল করবেন, আমাদের ক্যাম্পগুলো চলছে, ট্রাইব্যুনালে কিভাবে জানেন, ট্রাইব্যুনালটা করতেও তো ইলেকশন কমিশন কত দেরি করলো। তো এই সমস্তটার পরেও আমরা বলছি এটা একটা কারচুপি, এটা বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন কমিশন বিজেপির নির্দিষ্ট পথে তারা বাংলার ভোটার তালিকায় কারচুপি করছে। আমরা এর প্রতিবাদ করছি, আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনিভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে। কিন্তু পাশাপাশি ভোটটা যখন এসে গেছে, ফলে ভোটের প্রস্তুতিও আমাদের রাখতে হচ্ছে। এবং সেখানে 4,55,137 জনের নাম বাদ। শতাংশের হিসাবে মতুয়া অধ্যুষিত নদিয়ায় সর্বাধিক অবৈধ ভোটার করা হচ্ছে। দেখুন, এই গোটা বিষয়টাই আমরা যেটা বলছি যে এর মধ্যে এই যে বাদ দেয়া হয়েছে, তো সুপ্রিম কোর্টের তো নির্দেশনামা ছিল, এটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
আরো একটু এক্সপ্লেন করে দেবেন। সুপ্রিম কোর্টের একদম পরিষ্কার অবজারভেশন এবং অর্ডার ছিল, যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেন বাদ গেল এই ব্যাখ্যাটা দিতে হবে। সেই ব্যাখ্যা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। কেন নাম বাদ গেল তার তো একটা ব্যাখ্যা দিতে হবে, বা কেন তাকে অনিশ্চয়তা রাখা হয়েছে। সেই ব্যক্তি ভোটার 2002-তেও ভোট দিয়েছে হয়তো, অথবা তার সমস্ত আত্মীয় স্বজন ভোট দিয়েছে, কিন্তু তাকে ঝুলিয়ে রাখা হলো কেন? আচ্ছা, ঝুলিয়ে রাখা মানেই, অ্যাডজুডিকেশন মানেই কিন্তু সে অবৈধ নয়, তাহলে তার ভোটাধিকারটা কেন আটকানো হবে? এটা তো আপনি বারবার- বিচারের রায় বেরোবার আগে কাউকে শাস্তি দিতে পারেন না? বারবার বলা হয়েছে, কারণ আত্মপক্ষ সমর্থন করবার সেই কাজটা কিন্তু করতে দিতে হয় আমাদের সংবিধান সম্মতভাবে, যেটা আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন। তার কারণ না দিলে কি করে আত্মপক্ষ সমর্থন করবে? সেই কারণে যেটা বলছেন 90 লক্ষ, আপনি যদি বলেন যে প্রথমে 58 লক্ষ, তারপরে এখন 27 লক্ষ বাদ গেছে, 27 লক্ষ বাদ গেছে, তাহলে কত হলো? 27 5 কিসের? না, এইরকম বললে হবে না, ওইভাবে না, এরকম আমাদের হাইপোথেটিক্যাল fixed, বললে হবে না। এবং প্রত্যেক দিন এখনো কিন্তু ফ্রিজ হয়েছে শুধুমাত্র প্রথম যে দফা, First phase। এটা আছে এখন, এখন কিন্তু সম্পূর্ণ হিসেব পাওয়া যাবে না। না, আমরা ফার্স্ট ফেজে ফ্রিজ হয়েছে যেটা, সেখানেও আমাদের পরিষ্কার বক্তব্য, বহু বৈধ ভোটারের নাম বাদ রেখে বা তাদের বাদ যাওয়ার কারণ ব্যাখ্যা না করে, তাকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ যুক্তি না দিয়ে এই বাদটা রাখা হয়েছে। এর পরের ভোটে ভোট দিতে এবং পারবেন কি এখানে- পারবেন না, এটা সেটা তো পরের পরের কথা। এটা ট্রাইব্যুনাল, যখন ট্রাইব্যুনাল যাবে তখন সেটা উল্টে যাবে কিন্তু। তাহলে যাদের নাম বাদ যাচ্ছে প্রণয়দা, যাদের নাম বাদ যাচ্ছে বা যাবে, তাদের তাহলে ভবিষ্যৎ কি? তার আদৌ কি তারা ভোট দিতে পারবে? সেটা 13 এপ্রিল আবার শুনানি সুপ্রিম কোর্ট রয়েছে, আছে, সুপ্রিম শুনানি কোর্ট আছে, আছে। সেখানে সেখানে যেরকম আমরা রায় দেবে, আমাদের পূর্ণ আস্থা আছে পূর্ণ আস্থা। সুপ্রিম কোর্টের উপর। আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এমন রায় দেবেন, এই গোটাটার সঙ্গে রাজ্য সরকারের তো সম্পর্ক নেই, গোটাটার সঙ্গে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, এবং তারা যেভাবে অপরিকল্পিত, দূরদর্শী, হঠকারী পদ্ধতিতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে, আশা করি, আমরা প্রার্থনা করি, আমাদের অনুরোধ, আমাদের আবেদন, মহামান্য সুপ্রিম কোর্ট বৈধ ভোটারদের, তাদের প্রত্যেককে ভোট দেওয়ার সুযোগ দেবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনা হলো, দেখা গেল সেটা খারিজ হয়ে গেল। সেটা নিয়ে চুপি চুপি খারিজ করেছে, রাতের অন্ধকারে খারিজ করেছে। প্রকাশ্যে এতগুলি দল, তৃণমূল সহ, তারা জ্ঞানেশ কুমারের এই সম্পূর্ণ বিজেপি ঘেঁষা, বিজেপির মুখোশ, মানে উনি নিরপেক্ষতার মুখোশ পরে বিজেপির এজেন্ডায় চলছেন, একটা মুখোশধারী বিজেপি, তাকে, তার পক্ষপাতদুষ্ট মানুষের জীবন নিয়ে, অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছেন। তাকে ইমপিচ করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এতগুলি এমপি নোটিশ, কোন রকম আলোচনা ছাড়া রাতের অন্ধকারে সেটা খারিজ করেছে বিজেপি স্পিকার। এতে আরো প্রমাণিত হয় যে জ্ঞানেশ কুমার স্পন্সার্ড বাই, প্যাট্রোনাইজড বাই বিজেপি। কমিশন একটা নির্দেশ দিয়েছে, প্রত্যেক থানায় 10 জন করে, কমপক্ষে 10 জন করে ভিআইপি রাউন্ড, তাদেরকে চিহ্নিত করতে হবে। ভিআইপি রাউডি মানে যদি না থাকে তাও চিহ্নিত করতে হবে। কমিশন নিজেই তো রাউডি, তারপর কি চিহ্নিত করবে? আবার এইটাই বলছি, কমিশন নিজেই রাউডি। আমার যদি একটা থানায় রাউডি না থাকে, তাহলে কি তৈরি করে এনে রাউডি তাকে দিতে হবে একটা, মানে 10টা দিতেই হবে? অদ্ভুত কথা। পাসপোর্ট জমা দেওয়ার সত্ত্বেও দেখা গেছে বহু মানুষের নাম ভোটার তালিকায় তোলেনি ইয়ারোরা। যেমন নন্দলাল বসুর ক্ষেত্রে গতকালকে বলা হয়েছে, তার যে পরিবারের ক্ষেত্রে হয়েছে, ঝাড়খণ্ড কংগ্রেস প্রার্থীর ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। এই হয়রানিটা কেন হচ্ছে? এটা তো পরিকল্পিত, ওরা জানো তেন প্রকারে, মানে নন্দলাল বসুর ফ্যামিলি বা এরকম অনেক মানে বিশিষ্ট পরিবার এবং মানে সাধারণ মানুষ যারা বৈধ ভোটার, পাসপোর্ট আছে মানে কি? পাসপোর্ট তো
এবং পাসপোর্টটা দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিদেশ দপ্তর। একদম। তো সুতরাং পাসপোর্ট যার আছে সে তো ভারতীয় নাগরিক বলেই পাসপোর্টটা পাচ্ছে। তো যার পাসপোর্ট আছে তাকে বাদ দেওয়া হচ্ছে, এটা দ্বিচারিতা নয়? যে বিদেশ দপ্তর যাকে নাগরিক বলছে তাকে নির্বাচন কমিশন বলছে নাগরিক কিনা প্রমাণ দিতে হবে অথবা নাগরিক নয়। এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা। বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য অ্যাট দ্য কস্ট অফ বাংলার নাগরিকদের অস্তিত্বের সংকট, এই রাজনীতিটা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করাচ্ছে। আমরা তো আইনত লড়ছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কিন্তু মানুষ এর প্রতিবাদের রায়টা দেবেন গণতন্ত্রে ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে চূড়ান্তভাবে পরাজিত করে। কারণ এই পার্টিটার জন্যই এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবার নতুন করে অস্তিত্ব নিয়ে সংকটে পড়েছেন। মালদায় যে এনআইএ তদন্ত করছে তারা বলছে পুরোটাই পূর্বপরিকল্পিত, বাচ্চাদের সামনে রেখে মহিলাদের সামনে রেখে হামলা করা। এনআইএ পুরোটাই বিজেপির হয়ে চলছে। এনআইএ তে বহু দক্ষ অফিসার আছেন, কিন্তু তারা ওখানে চাকরি করেন। বিজেপি এই এনআইএ এবং অন্য এজেন্সিগুলোকে আপনি দেখুন এখন ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করছে। তৃণমূলের প্রার্থী যারা পুরনো মামলায় তাদের সামান করা হচ্ছে, তৃণমূলের দক্ষ সংগঠক যারা তাদের সামান করা হচ্ছে। তো এনআইএ কে তো বিজেপি যা লিখে দিয়েছে সেইগুলোই এনআইএ এর আলাদা কোনো রিপোর্টের কোনো তাৎপর্য আছে? বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে গতকালও দেখা গেছিল যে বিশাল লাইন মানুষের। আজকে বিধাননগরের মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে ভোর 4টে থেকে মানুষ লাইন দিয়েছে, তাদের নাম 2002 তালিকায় রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এমনকি ডিসচার্জ সার্টিফিকেট এখানে হাসপাতালে জন্মগ্রহণের। তারা বলছেন প্রত্যেককে ভোট দিয়েছেন। ভয়াবহ পরিস্থিতি। বিজেপি নেতারা একবার যান না, বিজেপি এই যে মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার, তিনি একবার যান না ওই লাইনটায় যেখানে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওই নামটা তোলার জন্য ট্রাইব্যুনালে বা কোনো ক্যাম্পে, চূড়ান্ত হয়রানি। তাদের মধ্যে অধিকাংশ বৈধ ভোটার, 2002 নাম আছে অথবা তাদের বাবা মার নাম আছে, সমস্ত রকম নথিপত্র নিয়ে রাত জেগে ভোর থেকে বিনিদ্র রজনী যাপন করে সকাল থেকে লাইনে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। নন্দীগ্রামে বেড়াতে যাচ্ছেন কেন? যান না লাইনটায় গিয়ে, আপনার স্পেশাল টিম ওই লাইনে পাঠান না, স্যাম্পল সার্ভে করুন না যে তারা কেন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একজন বৈধ ভোটার কোন পাপ করেছে যে তাকে আজ পর্যন্ত ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? মনোজ আগরওয়াল দয়া করে লাইনগুলো যান না, একবার মিট করুন না। নন্দীগ্রামে বিজেপির ক্যাডারদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি, নন্দীগ্রামে বিজেপির ক্যাডারদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, একবার লাইনটায় যান না। যারা দাঁড়িয়ে আছে তারা তো এই দেশেরই, তারা নাগরিক। আপনি তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন বিজেপির কথায়, একবার যান। আমরা দাবি করছি ওই লাইন যেখানে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন, আপনি পাবলিক মিট করছেন, শুধু নন্দীগ্রামে কেন করবেন? যে ক্যাম্পের সামনে নাম তোলার লাইন রয়েছে, কেন সেখানে মনোজ আগরওয়াল যাবেন না? যদি নন্দীগ্রামে যেতে পারেন তাহলে যান ওই ক্যাম্পে, ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে মিট করুন, ওখানে সমীক্ষা করুন, ডকুমেন্ট দেখতে চান, র্যান্ডম সার্ভে করুন। তাদেরকে আপনারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের মধ্যে এই তো হলো কোন একজনকে, সে হতে পারে যে কোনো দলেরই, বাদ দেওয়া হয়েছিল, পরে দেখা গেল না সে বৈধ। তাহলে এই মানুষগুলো কেন দাঁড়িয়ে থাকবে? কিসের জন্য দাঁড়িয়ে থাকবে? অমানবিক একটা নির্বাচন কমিশন একের পর এক মৃত্যু চাপিয়ে দিয়েছে এই রাজ্যে, তার সঙ্গে আবার এই ধরনের কাণ্ড কারখানা করছে। আজকে রাজনাথ সিং এসেছিলেন, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে জাতি ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে। রাজনাথ সিং উনি নাকি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন, তিনি পাকিস্তানের মন্ত্রীকে তিনি জবাব দিচ্ছেন না। এত বড় সাহস পাকিস্তানের, বলছেন কলকাতাকে অ্যাটাক করব। কাল থেকে বসে আছেন কলকাতায়, আজকে তিনি কলকাতায় বসে আছেন, এখান থেকে পাকিস্তানকে একটা কথা বলতে পারছেন না। রাজনাথ সিংরা ঘুরে ঘুরে আসেন রাজনীতি করার জন্য, বাংলার দাবি দাওয়া পূরণে এদের নেই। এরা পরিযায়ী পাখি, এরা ভোট পাখি, এরা ডেলি প্যাসেঞ্জারি করে ভোটের সময়।
কিসের প্রতিরক্ষা মন্ত্রী? পাকিস্তানের মন্ত্রী যখন অ্যাটাক করার কথা বলে, প্রথম উত্তর তো দেওয়ার কথা আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর। কেন প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিচ্ছেন না? কেন পাকিস্তানকে সমুচিত জবাব দিচ্ছেন না? আমাদের নেতা, আমাদের সেনাপতি জবাব দিয়েছেন। যেদিন এই এনডিএ বা বিজেপির গভর্নমেন্ট থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের ডমিনেটেড গভর্নমেন্ট থাকবে, সেদিন আমরা এই নাম নোট করে রাখছি পাকিস্তানি ওই মন্ত্রীর, যা কলকাতাকে অ্যাটাক করার যে হুমকি দিয়েছে। যেদিন ইন্ডিয়া জোট আসবে, পাকিস্তানের ঘরে ঢুকে মারা হবে। এই কথাটা কার বলার কথা ছিল? বলার দায়িত্ব ছিল এখন যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি মুখে একদম হাসি নিয়ে বসে আছেন। বাংলার বিরুদ্ধে তিনি শুধু কথা বলবেন, বাংলার বিরুদ্ধে। রাজনাথ সিং এর স্পন্ডিলোসিস হয়েছে, ডান দিকে তাকাতে পারছে না, মানে ওয়েস্টার্ন সাইডে। ইস্টার্ন সাইডে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর কুৎসা করতে আসছেন, স্পন্ডিলোসিসের লক্ষণ। আর দিল্লিতে বসে আছো, ডান দিকে পাকিস্তান। দেখো পাকিস্তানটাকে কি বলছে, কেবল বাঁদিকে বাংলাকে ডিস্টার্ব করা। কিসের প্রতিরক্ষা মন্ত্রী? যে প্রতিরক্ষা মন্ত্রী পাশের দেশের মন্ত্রীর হুমকির উত্তর দিতে পারে না, ওর উচিত স্টেপ ডাউন করা। লজ্জা থাকলে স্টেপ ডাউন করা উচিত। আর নইলে মানতে হবে, দিল্লির সরকার আমেরিকার কাছে দাসখত দিয়েছে, মুচলেখা দিয়েছে যে পাকিস্তান যা ইচ্ছে বলে যাবে, এখান থেকে কোনো উত্তর যাবে না। একই কথা ধর্মেন্দ্র প্রধানও বলেছে যে রাজ্যের শিক্ষার হাল এত খারাপ, যেখানে মিড ডে মিল পাওয়া যায় না, প্রচন্ড খারাপ অবস্থা মিড ডে মিল। ধর্মেন্দ্র প্রধান উনি ভোটের সময় এসছেন, দু চারটে কথা বলছেন। বলতে হবে, অনেকগুলো সিএম এসছেন, অনেকগুলো ব্যাপম কেলেঙ্কারিটার একটু ব্যাখ্যা দিতে বলুন। হ্যাঁ, সেসব একটু ব্যাপমটা দিয়ে শুরু হোক, তারপর কেন্দ্রীয় সরকারের বাকি পরীক্ষাগুলো নিয়ে আমরা ধরবো। উনি আগে দিল্লি সামলান, কেন্দ্রীয় সরকারের যেগুলো দায়িত্ব, রেলের পরীক্ষাগুলোকে সামলান ঠিক করে, তারপর এখানে বলবেন। একটা রাজ্য এক্ষেত্রে বলছেন যে বাংলায় নাকি কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং তৃণমূল এটা দেখা ওনার কাজ নয়, ওনার দেখার কাজ যেটা দেশের সুরক্ষা। উনি পাকিস্তানটা আগে দেখুন। ওনারা এই বলে বাংলায় যারা শিল্পপতি, তার যারা ইনভেস্ট করছে, সেসব ইনভেস্টরদের তারা অপমান করছে, তারা অপমান করছে। এখানে তার যে ইনভেস্টররা ইনভেস্ট করে, তারা ওপেন মিটিং এ বলে যায় যে এখানে কি হচ্ছে আর কি হচ্ছে না। সুতরাং তাদের অপমান করছে, এটা যেন মনে রাখে। এর জবাব কিন্তু পাবে, এবং এই ভোটের মেশিনের মাধ্যমেই পাবে। এটা অন্যায় কথা। এবং যেটা কুণাল ঘোষ বললেন যে উনি নিজেরটা দেখুন, ওনার এই নিয়ে কথা বলার কোনো অর্থ হয় না। না না, তা নয়, শুধু ধর্মেন্দ্র প্রধান, তার বিরুদ্ধে তো আমাদের ঝাড়গ্রামে ইতিমধ্যে আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধান আর অর্জুন মুন্ডা এবং ওখানকার বিজেপি নেতারা, সেখানে ও তো ক্যাশ ডিস্ট্রিবিউশনের অভিযোগ এসছে, টাকা বিলোচ্ছিলেন ধর্মেন্দ্র প্রধান, টাকা বিলোনোর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, সেই অভিযোগ তো ওখান থেকে এসছে। এত টাকা আসে কোথা থেকে? তার হিসেব কে দেবে? চুন চুন কে হিসাব লেঙ্গে। এবং আবার বঙ্কিম আবেগে আবার শান দিচ্ছেন। তিনি বলছেন আজকে রাজনাথ সিং যে বঙ্কিমবাবু যে বাড়ি, আমি আবার বলছি, পাকিস্তানটা ওনার কাজ। উনি নন ইস্যুতে কথা বলছেন, আমরা তার কেন উত্তর দেব? পাকিস্তান হুমকি দিয়ে যাচ্ছে, সেইটার উত্তর না দিয়ে উনি বাংলায় এসে যদি কুৎসা করতে যান, বাংলায় এসে ভোটের রাজনীতি করতে যান, এবং এখনো পর্যন্ত উই স্ট্রংলি ডিমান্ড আ স্ট্রং স্টেটমেন্ট ফ্রম ডিফেন্স মিনিস্টার। হি ইজ ডুইং অনলি চিপ পলিটিক্স। উনার আগে পাকিস্তানের উত্তর দিন, তারপর বাংলাদেশে রাজনীতি করতে হবে। ওনার দায়িত্ব যেটা, ওনার চেয়ার যেটা আছে, উনি আগে সেটা সামলান। এখানে এসে বাংলার বিরুদ্ধে কুৎসা করার আগে ওটা সেটা সামলান, আর নইলে ইস্তফা দেন না। রাজনাথ সিং প্রতিরক্ষা থেকে ইস্তফা দিন, কারণ উনি পাকিস্তানের উত্তর দেন না, পাকিস্তানের উত্তর দেন না, পাকিস্তান হুমকি দিলে উত্তর দেন না, উনি ইস্তফা দিন। ওনার যোগ্যতা নেই প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ারে বসে থাকার। পাকিস্তানের কথা উত্তর দেন না, পাকিস্তান কলকাতাকে মারবে বলে হুমকি দিচ্ছে, উনি কলকাতায় বসে কলকাতার বদনাম করছেন, পাকিস্তানকে হুমকির উত্তর দিতে পারছেন না। আমার কিন্তু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, দেখুন, এটা আমরা দলের বিষয়ের মধ্যে করবো না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রির বিষয়, এটার সঙ্গে রাজ্যের সামগ্রিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। রাজ্যে এখন শুটিং, নানা পরিবেশ,
হ্যাঁ, পর্যটন এমনভাবে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন, অন্য রাজ্যের বহু শুটিং এখানে আসছে ইত্যাদি ইত্যাদি। এটা একটা ইন্ডাস্ট্রির বিষয়। কিভাবে রাহুল আমাদের প্রিয় অভিনেতা, হ্যাঁ, কিভাবে মারা গেলেন দুর্ভাগ্যজনক, সেটার একটা তদন্তের পার্ট। এটা অ্যাবসলিউটলি ইন্ডাস্ট্রির ভেতরে একটা নিজস্ব বিষয়। এখানে দু একজন বিজেপি বা সিপিএম এর লোকজন তারা এটাকে ভোটের সঙ্গে মিশিয়ে রাজনৈতিক ইয়ে করছেন। তো অতীতেও তো এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কেয়া চক্রবর্তী জলে ডুবে মৃত্যু হয়েছে, কিছুদিন আগে হয়েছে। আবার উল্টো দিকে দেখতে গেলে কিছুকাল আগে একজন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রাত্রে একটু অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে লোক মেরে দিয়েছেন। ফলে দুদিকই আছে, ওটা ইন্ডাস্ট্রির বিষয়, সবের সঙ্গে রাজনীতি মেশাচ্ছি না। লাস্ট প্রশ্ন, নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে নৈহাটি থানার আইসি নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। বলতে পারবো না, মানে একেবারেই যেটা বলতে পারবো না। এইসব সময় অনেক রকম মানে কি কেন হঠাৎ তার কোনো অসুস্থতা হয়েছিল কিনা বা কি হয়েছে না হয়েছে এগুলো না জেনে এগুলো এইভাবে বলা যায় না। এগুলো বিজেপি শাসিত রাজ্য বা অমুক তমুক এই ধরনের নানা ঘটনা ঘটে। এগুলো বিক্ষিপ্ত আসলে আমাদের এখানকার অফিসারদের উপর যে কোনো মূল্যে তাদের উপর একটা দমন কিছু পীড়ন করতে হবে আর কি। এইসব ঘটনা। প্রথম থেকেই মুসলিম সংখ্যালঘু মানুষদেরকে জিহাদি বলে চিহ্নিত করছে সঙ্গে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা যেটা সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষের বাস, সেখানেই সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে বা এই নির্বাচন হচ্ছে। অর্থাৎ বিজেপির দাবি কমিশন এটাকে বাস্তবায়িত করছে। কিভাবে? আমরা তো বারবার সেটাই তো বলছি, এ কথাই তো আমরা বলছি। বিজেপি যেভাবে বলছে কমিশন সেভাবে করছে, এবং সংখ্যালঘু মানুষ, মহিলা, এদের সব টার্গেট করেছে। মহিলারাও অনেক মহিলাদের বাদ দেওয়ার সেই প্রক্রিয়াও করেছে। আবার সংখ্যালঘু করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ হিন্দু মানুষও কিন্তু বাদ পড়ে গেছে, মতুয়া শ্রেণীর মানুষ বাদ পড়ে গেছে। তো এইটাই হচ্ছে খেলা খেলছে বিজেপি, যেমন বলছে তেমন ভাবে খেলতে গিয়ে এই কাজটা করছে। এটাই তো আমরা বারবার বলছি। শুভেন্দু অধিকারী বলছিল 1 কোটি নাম বাদ যাবে, দেখা যাচ্ছে অলমোস্ট সেরকমই একই প্রায় ফিগার হচ্ছে। ও তো 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। তারপরে বাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি তেড়ে ফুড়ে না নাপ দেন তাহলে আরো অনেক মানুষ বিপুলভাবে সমস্যায় পড়তেন। 60 লক্ষে 27 লক্ষ বাদ গেছে, তাই তো? আরে 58টা তো আগে, 58 আর 60, এই যে 60-এ যেটা ছিল অ্যাডজুডিকেশনে তো অনেকটা আবার সেটা 27 বাদ গেছে। তাহলে সে আর বাকিটা বাদ যায়নি, কিন্তু এটা কেন বলছেন না? বাদটা গেছে। আবার ওটা তো বাদ যাদের গেছে তাদের আর একটা ফোরাম খোলা আছে, ট্রাইব্যুনালে যাবে। তাহলে 91 লক্ষ এখনো পর্যন্ত এরা বাদ দিয়েছে, এদের মধ্যে একটা অংশ আবার ট্রাইব্যুনালে যাওয়ার যাবে তো। যাবে তো। এই যে যেটা 60 লক্ষ বাদ এইটাই মানে 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো। সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত, তাহলে আরো অনেক বেশি মানুষকে এরা বাদ দিত। এখন যেটা দাঁড়িয়েছে, একজন বৈধ ভোটারও যাতে আলটিমেটলি বাদ না যান, তৃণমূল কংগ্রেস সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে। যদিও এটা আমাদের হাতে নেই, এটা তো পুরোটাই নির্বাচন কমিশনের, কিন্তু তা সত্ত্বেও ট্রাইব্যুনাল পর্যন্ত এবং তারপরেও আইনি যা যা আছে তৃণমূল কংগ্রেস করছে এবং করবে। এবং আগামী 13 আবার এপ্রিল শুনানি শুনানি আছে মামলার। हिंदी में जो पूछ रहे थे कि 90 लाख से भी ज्यादा जो नाम है वो डिलीट हो गए हैं, बाहर चला गया है। उसमें से मैक्सिमम देखा जा रहा है कि मालदा, मुर्शिदाबाद, जहाँ पे माइनॉरिटी परसेंटाइल ज्यादा है वहाँ पे नाम डिलीटेशन हो गया है। क्या कहेंगे इसके ऊपर, क्योंकि इसके पहले भी हमने देखा था। देखिए ये तो बीजेपी के नेता, जितने भी नेता हैं, यूनियन नेता हो या स्टेट लीडर्स हो, वो लोग पहले से एक फिगर्स बता रहे थे। देखिए ये तो इलेक्शन कमीशन पूरा भाजपा का एजेंट जैसा, पार्टी कैडर जैसा, पार्टी ऑफिस जैसा बिहेव कर रहा है, एक्ट कर रहा है। इसीलिए भाजपा का जो पॉलिटिकल एजेंडा है वही एग्जीक्यूट कर रहा है ये इलेक्शन कमीशन। तो वो पहले से बोल रहा था, टारगेट कर रहा था माइनॉरिटीज को, मुस्लिम लोगों को। बाद में देखा गया मुस्लिम लोगों को तो वो लोग टारगेट कर ही रहा है, उसके साथ मथुआ और डिफरेंट एरिया में
Hindus ko, huge number of Hindus, they are also being harassed very badly. देखिए एक के बाद एक मौत हो गया है, अभी इतना सारे लोग वो लाइन में खड़ा हुआ है, अभी they are genuine voters, they have document, almost all of them they are producing specific documents including passport. तो ये तो उसका ये तो होना नहीं चाहिए था ना। तो ये पूरा भाजपा के स्क्रिप्ट में ये इलेक्शन कमीशन बंगाल का जनता के साथ ये इनजस्टिस कर रहा है, कॉन्स्पिरेसी कर रहा है, डिलीट करने का, और उसके बाद ये डिटेंशन कैंप का जो डर है, वो लोग बोल रहा है डिटेंशन कैंप में भेज दूंगा, डिटेंशन कैंप में। अरे भाई जेन्युइन वोटर्स, आप लोग पॉलिटिक्स करके भाजपा के लिए, भाजपा के बातों में आकर आप लोग उसको डिलीट कर रहे हैं, तो क्या है, एक फैमिली में दोनों का नाम है वो घर में रहेंगे और दोनों का नाम नहीं है वो डिटेंशन कैंप में रहेंगे। अब क्या सोच रहा है बंगाल को? इस इलेक्शन, आने वाला इलेक्शन में इसका जवाब आपको मिलेगा। Rather, they are uncertain about their voting rights. Tribunal has been set up, but they have not been set up properly, so people are not aware where to go and what to do. No, that is what we were also alleging, that nothing has been done properly. Even before the Honorable Supreme Court, this issue was raised, and Supreme Court also found that there was only one place where all the, the entire tribunal, which would be dealing with various cases from various districts, that they have been fixed for doing that. But the fact remains that people do not know. So it is for the ECI to know, make people know, to make them aware, because this is the right which has been given by the Honorable Supreme Court to these people whose names are deleted, or there are any problems with regard to the names being listed in the voter list. So they have to be made aware. It is the duty of the ECI. Instead of doing that, the Chief Electoral Officer is roaming about in Nandigram. This is what we are time and again saying, and they have repeatedly, we have questioned, but they have no answer. So again, it will be heard by the Honorable Supreme Court on the 13th of April, and we have our entire faith on the entire judicial system. Many people are going through lots of anxiety and fear psychology, mostly the daily wage workers who are in long queue for their names, and They are losing their wages, and Supreme Court has in unequivocal language stated that the reason has to be given why the name is being deleted. But without this reason, one cannot go and say anything before the tribunal, because one doesn't know. Therefore, Honorable Supreme Court is dealing with the matter. We have our entire respect and every faith on Honorable Supreme Court, and it will be heard again on the 13th of April. The entire picture will again come to surface, and Honorable Supreme Court will look into it. Speaker rejects the impeachment motion brought by the opposition against the CEC. What else do you expect from the Honorable Speaker of Lok Sabha? Nothing more, nothing less. This is what they will be doing, there's no doubt about it. And they didn't have the guts to have a discussion on it. They could have done it after being discussed, the matter could have been discussed. The constitutional the process that could have come as a matter to be discussed, that has not been taken into consideration, because they are afraid. They are afraid of everything. They are afraid of the constitution, and that is why they want to change the constitution itself. But that won't be done by the people. People know what to do and what are the replies which democratically people will give. That is, that people have already fixed, that will be given at the right time. থ্যাংক ইউ। ও হ্যাঁ, আচ্ছা, আমাদের একটি জয়েনিং আছে, বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়,
তাকে আমরা দক্ষ আইনজীবী এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে তিনি বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে এই পথেই তিনি চলছেন। আজ আনুষ্ঠানিকভাবে দলীয় শীর্ষ নেতৃত্বের অনুমোদন ক্রমে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি, গ্রহণ করছি। এবং আমিও মানে কুণাল ঘোষের সাথে আমি একটু সংযুক্ত করছি। আমার খুব ভালো লাগে, আমি যেহেতু আইনের জগতেরই একজন সামান্য মানে কি বলবো ওই যাত্রী আর কি, তো সেইখানে আমি দেখছি বারে বারে যে আইন জগতের সঙ্গে যারা যুক্ত আছে তারা বুঝছে যে কতটা সংবিধান সম্মত কাজ না করে কেন্দ্রীয় সরকার কিভাবে, ভারতীয় জনতা পার্টি কিভাবে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। ফলে এই যে কম বয়সী যারা আইনজীবী তারা যে এই ব্যাপারগুলো আরো অনুধাবন করছে, এটা আমার কাছে অন্তত খুব ভালো একটা গৌরবের বিষয় বলে মনে হচ্ছে। এবং আগেও আরো আমরা আইনজীবীদের এখানে পেয়েছি আমাদের সাথে, আজকে অনির্বাণও যুক্ত হচ্ছে। আমাদের অনেক 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 শুভেচ্ছা তাদের প্রতি থাকবে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে এবং পতাকা দিয়ে তাকে স্বাগত জানাবার জন্য। একটু মাঝখানে वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, मामाटी मानोज जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम।